সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, কেমন আছো সবাই? ভালো আছো না? আশা করি ভালোই আছো, তাই না? ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, এই কামনাই করি। তো দেখো, আমরা শ্যামনগর আতরদান মহিলা মহাবিদ্যালয়ের মনোবিজ্ঞানের বিভাগীয় প্রধান আমি এস.এম. আবু দাউদ। বিগত দিনে তোমাদের সাথে অনেকগুলো ক্লাস নিয়েছি অনলাইনে, আজকেও অনলাইনে তোমাদের সাথে ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। তো দেখো, বিগত দিনে আমরা তোমাদের গত ক্লাসে আমরা কি ক্লাস নিয়েছিলাম তোমাদের মনে আছে? বলো তো, কি ক্লাস নিয়েছিলাম? আমরা ক্লাস নিয়েছিলাম কি? স্নায়ুকোষ বা নিউরন, তাই না? হ্যাঁ, কিন্তু স্নায়ুকোষ বা নিউরন। নিউরন কি, নিউরনের শ্রেণীবিভাগ, এর গঠন, এর কার্যাবলী আমরা গত ক্লাসে তোমাদেরকে সুন্দরভাবে বলবার চেষ্টা করেছি, তাই না? তাই তো আজকে আমরা তারই ধারাবাহিকতায় তোমাদের সামনে ক্লাস নেব। দেখো, স্নায়ুতন্ত্রের শ্রেণীবিভাগ এবং মেরুরজ্জু। স্নায়ুতন্ত্রের শ্রেণীবিভাগ। আচ্ছা, স্নায়ুতন্ত্রের শ্রেণীবিভাগ করতে যাওয়ার আগে আমাদের জানবার দরকার স্নায়ুতন্ত্র কাকে বলে, নাকি? স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম, দেখো, এমন এক ধরনের জৈবিক ব্যবস্থাপনা আমাদের দেহের মধ্যে, যা কি করে আমাদের বিভিন্ন অস্থিপেশির সাথে সংযুক্ত থেকে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে বাইরের জগৎ থেকে বিভিন্ন রকমের উদ্দীপনা সংগ্রহ করে সেই উদ্দীপনা অন্তর্মুখী স্নায়ুর মাধ্যমে নিয়ে যায় আমাদের মস্তিষ্কের বিভিন্ন কেন্দ্রে। মস্তিষ্ক সেইটাকে বিচার বিশ্লেষণ করে, একত্রিতকরণ করে, সংশ্লেষণ করে, বিশ্লেষণ করে, সমন্বয় সাধন করে সেই সম্পর্কে যখন একটা সিদ্ধান্ত আমাদের জানিয়ে দেয়, তখন সেই সিদ্ধান্তটা আবার বহির্মুখী স্নায়ুর মাধ্যমে নিয়ে এসে আমাদের অস্থিপেশিকে সজাগ করে। তখন আমরা কিন্তু বিভিন্ন রকম প্রতিক্রিয়া করি, অর্থাৎ বাইরের উদ্দীপক দেখি, দেখার ফলে সেই উদ্দীপনা অন্তর্মুখী স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে যায়, মস্তিষ্ক সেটাকে বিচার বিশ্লেষণ করে যে সিদ্ধান্ত দেয়, সেই সিদ্ধান্ত বহির্মুখী স্নায়ুর মাধ্যমে আমার অস্থিপেশিকে যখন জানান দেয়, তখনই আমরা সেই উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া করি। যেমন একটা উদাহরণ দিই, রাস্তায় আনমনে চলতেছি, হঠাৎ সামনে একটা সাপ দেখতে পেলাম, তো আমরা কি করি? সাপের ঘাড়ের উপর পা দিই নাকি? পা তুলে ফেলাচ্ছি, কিন্তু তবুও কিন্তু সাপের গায়ে পা দিই না। কেন? যখনই সাপ দেখি তখন মস্তিষ্ক আমাদেরকে সতর্ক করে, আমার পাকে, হাতকে, আমার সমস্ত অস্থিপেশিকে সতর্ক করে দেয়। তখন আমরা হয় লাফ দিয়ে সামনে চলে যাই, আর না হয় পিছিয়ে আসি, সাপের গায়ে কিন্তু পা দিই না, প্রতিক্রিয়া করি না। যেমন তেঁতুল দেখলে জিভে লালা, চোখে আলো পড়লে চোখে পলক পড়া, হ্যাঁ, এসবগুলো কিন্তু আমাদের অস্থিপেশির কাজ, মস্তিষ্ক সিদ্ধান্ত জানানোর পরে। তো গত ক্লাসে আমরা সেই স্নায়ুতন্ত্র পড়িয়েছিলাম। আজকে স্নায়ুতন্ত্রের সম্পর্কে বলেছি যে এই কার্যক্রমগুলো করে। তারপর বলছি স্নায়ুতন্ত্রের শ্রেণীবিভাগ। স্নায়ুতন্ত্রকে প্রধানত দুই শ্রেণীতে ভাগ করা যায়। কয় শ্রেণীতে? দুই শ্রেণীতে। একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। তাহলে কয় ভাগে ভাগ করলাম আমরা? দেখো, দুই ভাগে, কিন্তু স্নায়ুতন্ত্রকে দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, দুই নম্বর হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। তাহলে দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, একটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আবার আর দুই ভাগে ভাগ করা যায়। দেখো, একটা হচ্ছে মেরুরজ্জু, আর একটা হচ্ছে মস্তিষ্ক। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে, একটা হচ্ছে মেরুরজ্জু, একটা মস্তিষ্ক, তাই না? প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ঐচ্ছিক স্নায়ুতন্ত্র, আর একটা হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র।
দেখছো? তাহলে প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে আবার দুই ভাগে ভাগ করা যায়, ঐচ্ছিক স্নায়ুতন্ত্র, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। তাহলে দেখো আমরা প্রথম বললাম স্নায়ুতন্ত্র প্রধানত দুই ভাগে বিভক্ত, কেন্দ্রীয়, প্রান্তীয়। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দুই ভাগে বিভক্ত, মেরুরজ্জু, মস্তিষ্ক। প্রান্তীয় স্নায়ুতন্ত্র দুই ভাগে বিভক্ত, কি? ঐচ্ছিক স্নায়ুতন্ত্র, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, তাই না? আমরা দেখো এবার এই মেরুরজ্জুকে যদি আলোচনা করি, মেরুরজ্জুকে আবার পাঁচ ভাগে ভাগ করা যায়, গিরিবাদেশীয় অঞ্চল, বক্ষদেশীয় অঞ্চল, কটিদেশীয় অঞ্চল, নিম্নদেশীয় অঞ্চল এবং পুচ্ছদেশীয় অঞ্চল। মস্তিষ্ককে আবার কিন্তু প্রধানত তিন ভাগে ভাগ করা যায়, সম্মুখ মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। দেখছো? সম্মুখ মস্তিষ্ককে আবার তিন ভাগে ভাগ করা যায়, কি? থ্যালামাস, হাইপোথ্যালামাস এবং গুরু মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক আবার মধ্য মস্তিষ্ক আছে, আর পশ্চাৎ মস্তিষ্ককে আবার তিন ভাগে ভাগ করা যায়, অধো মস্তিষ্ক, সেতু মস্তিষ্ক এবং লঘু মস্তিষ্ক। নানান রকমের শ্রেণী বিভাগ আমাদের এখানে আমরা মোটামুটি তোমাদের বললাম। তাহলে আমরা দেখো প্রথমে তো বলতেছি স্নায়ুতন্ত্রকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হচ্ছে আবার দুই ভাগে বিভক্ত, মেরুরজ্জু, মস্তিষ্ক। প্রান্তীয় স্নায়ুতন্ত্র আবার দুই ভাগে বিভক্ত, ঐচ্ছিক স্নায়ুতন্ত্র, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। আমরা সমস্ত আলোচনার কথা তোমাদের বললাম। আমরা আজকে আলোচনা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে মেরুরজ্জু নিয়ে। কি নিয়ে? মেরুরজ্জু। দেখো মেরুরজ্জু আমাদের আজকের আলোচনার বিষয় কি? মেরুরজ্জু। দেখো মেরুরজ্জু, মেরুরজ্জু হচ্ছে কিন্তু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটা অংশ। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে মেরুরজ্জু আর একটা হচ্ছে মস্তিষ্ক, তাই না? তো আমরা দেখো মস্তিষ্ক মানে মাথার মধ্যে যে অংশ, খুলির মধ্যে, আর মেরুরজ্জু হচ্ছে মেরুদণ্ডের মধ্যে অবস্থিত। তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হচ্ছে দেখো মস্তিষ্ক এবং মেরুরজ্জু নিয়েই কিন্তু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দুটি অংশের মধ্যে সবচেয়ে উপরে অবস্থিত মস্তিষ্কটি, আর মস্তিষ্কের সামান্য নিচ থেকে শুরু করে একেবারে পায়ু পর্যন্ত, একেবারে পুচ্ছ পর্যন্ত মেরুদণ্ড অবস্থিত। এই মেরুদণ্ডের ভেতরে মেরুরজ্জু অবস্থিত। তাহলে মেরুরজ্জুকে আমরা বলছি কি? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটা অংশ, যেটা মস্তিষ্কের নিচ থেকে শুরু হয়েছে এবং একেবারে পুচ্ছদেশ পর্যন্ত যে মেরুদণ্ড গিয়েছে, ওই মেরুদণ্ডের ভেতরেই মেরুরজ্জু অবস্থিত, তাই না? বলো। হ্যাঁ, তো আমাদের মেরুরজ্জুর কথা যখন বলতেছি তখন আমরা বলতেছি মেরুরজ্জু হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটা অংশ, এটা মস্তিষ্কের নিচ থেকে শুরু হয়েছে এবং একেবারে পুচ্ছদেশ পর্যন্ত অবস্থিত। আমাদের মেরুদণ্ডটি 33টি বা 34টি কশেরুকা। এখানে একটা জিনিস দেখো আমরা এঁকেছি, এই যে মেরুদণ্ডের হাড়ে 33 বা 34টি কিন্তু কশেরুকা বা দণ্ডাস্থি রয়েছে। যে কশেরুকাগুলো বা দণ্ডাস্থিগুলো একটার পর একটা সাজানো। আমরা যখন বিভিন্ন প্রাণীর কঙ্কাল দেখি অথবা বাড়িতে যখন বিভিন্ন প্রাণী জবাই করে ওর মেরুদণ্ড দেখি, তখন দেখবা ওর ওখানের হাড়গুলো কিন্তু এরকম একটার পর একটা করে সাজানো, মেরুদণ্ডের হাড়গুলো, ওইগুলোকে আমরা বলছি কশেরুকা। এই 33 বা 34টি কশেরুকা কিন্তু মেরুদণ্ডে রয়েছে এবং এই প্রত্যেকটি কশেরুকা একটার পর একটা সাজানো এবং এদের ভিতর বা অভ্যন্তর ভাগ কিন্তু ফাঁপা। ফলে একটার পর একটা যে 33 বা 34টি কশেরুকা সাজিয়ে যে একটা দণ্ডাস্থি হয়েছে, লম্বা একটা দণ্ড হয়েছে, ওর প্রত্যেকটার মধ্যখান কিন্তু ফাঁকা, তাই না? এই ফাঁকা হওয়ার কারণে একেবারে মেরুদণ্ডের সেই প্রথম থেকে মস্তিষ্কের নিচ থেকে একেবারে পুচ্ছদেশ পর্যন্ত একটা সরু নালিকা বা ছিদ্রপথ সৃষ্টি হয়েছে। এই মেরুদণ্ডের ভিতরে যে ছিদ্রপথ বা নালিকা, এই নালিকার ভেতরে সাদা রঙের এবং ধূসর রঙের এক ধরনের পদার্থ রয়েছে, এগুলি কিন্তু মেরুরজ্জু বা মেরুমজ্জা। তাহলে আমরা কি বললাম? মেরুরজ্জু হচ্ছে মস্তিষ্কের নিচ থেকে শুরু হয়েছে আর একেবারে কোমর পর্যন্ত, পুচ্ছদেশ পর্যন্ত
অবস্থিত। অর্থাৎ কিনা মস্তিষ্কের নিচ থেকে আমাদের যে মেরুদণ্ড অবস্থিত, সেই মেরুদণ্ডটি একেবারে কোমর পর্যন্ত বিস্তৃত। এইটা 33 বা 34টি কশেরুকা আমরা এখানে দেখেছি, দেখো একটা একটা করে হাড়, এরকম 33-34টা কশেরুকা দিয়ে ওই মেরুদণ্ডটাও সাজানো, এবং এই কশেরুকাগুলোর প্রত্যেকটার ভিতরে কি ফাঁপা বা ফাঁকা, তাই না? ফলে একেবারে মেরুদণ্ডের ওই উপর থেকে নিচ পর্যন্ত একটা সরু নালিকা তৈরি হয়েছে বা ছিদ্রপথ তৈরি হয়েছে। এই ছিদ্রের ভিতরে যে সাদা রঙের এবং ধূসর রঙের পদার্থ অবস্থিত, এটাই হচ্ছে কিন্তু মেরুরজ্জু। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমরা দেখেছি যে মেরুদণ্ডকে যদি প্রস্থচ্ছেদ করা হয়, অর্থাৎ আড়াআড়ি কাটা হয়, তাহলে দেখা যাবে যে মেরুদণ্ডের ভেতরে যে ফাঁকা বা ফাঁপা পথ রয়েছে, যে নালিকা রয়েছে, এর ভিতরে যে ধূসর এবং সাদা রঙের পদার্থ রয়েছে, যেটাকে আমরা মেরুরজ্জু বলছি, এই সাদা রঙের পদার্থটি হচ্ছে বাইরের দিকে আবৃত এবং ধূসর পদার্থটি হচ্ছে একদম ভিতরে অবস্থিত। আমরা প্রস্থচ্ছেদ যদি করে দেখা হয়েছে, বিজ্ঞানীরা দেখছেন যে ধূসর রঙের পদার্থটা দেখতে অনেকটা ইংরেজি অক্ষর এইচ এর মতন, ভিতরের ধূসর পদার্থটা এইচ এর মতন। সেই এইচ এর মতন ধূসর পদার্থটাকে সাদা রঙের পদার্থটা দিয়ে চারিপাশ দিয়ে আবৃত, এবং ওই যে মস্তিষ্কের নিচ থেকে নিচ একেবারে পায়ু পর্যন্ত টোটাল কিন্তু ওই ছিদ্রপথে এই অবস্থায় রয়েছে। এটাই হলো মূলত মেরুরজ্জু। ঠিক আছে, তাহলে মেরুরজ্জু কতগুলো কশেরুকা দিয়ে গঠিত বলতো? কয়টা? 33 বা 34টা, তাই না? কশেরুকাগুলো কেমন? একটার পর একটা কি করা? সাজানো। ঠিক আছে, একটার পর একটা সাজানো আমরা দেখেছি, এই যে সাজানো। আর এর প্রত্যেকটার ভিতরে কিরকম? ফাঁপা বা ফাঁকা। তাহলে 33-34টা ফাঁকা বা ফাঁপা কশেরুকা বা দণ্ডাস্থি যদি একটার পর একটা সাজিয়ে যে মেরুদণ্ডটা তৈরি হয়েছে, ওর ছিদ্রপথ হয়েছে একদম ওপর থেকে নিচ পর্যন্ত একটা ছিদ্রপথ, এই ছিদ্রের ভিতরে মেরুরজ্জু অবস্থিত। বোঝা গেল? আমরা বলছি প্রস্থচ্ছেদ যদি করি, আড়াআড়ি যদি কেটে ফেলি, তাহলে দেখা যায় কি যে মেরুদণ্ডের ভেতরে যে মেরুরজ্জু অবস্থিত, তার একদম ভিতরে অবস্থিত ধূসর পদার্থটি, আর বাইরের দিকে অবস্থিত শ্বেত রঙের পদার্থটি, তাই না? এইভাবে আবৃত ধূসর পদার্থটা দেখা গেছে অনেকটা ইংরেজি অক্ষর কিসের মতো? এইচ এর মতো। ঠিক আছে, এই হচ্ছে মূলত মেরুরজ্জু। কোথায় অবস্থিত? মেরুদণ্ডের ভেতরে, তাই না? মেরুদণ্ড কোথায় অবস্থিত? মস্তিষ্কের নিচ থেকে পায়ু পর্যন্ত। ঠিক, এই তাহলে এটা হচ্ছে, আমরা আবার বলি, মেরুরজ্জু হচ্ছে মেরুদণ্ডের ভেতরে অবস্থিত। এটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটা অংশ। মস্তিষ্কের নিচ থেকে একেবারে পায়ু পর্যন্ত যে মেরুদণ্ড অবস্থিত, তার মধ্যেই মেরুরজ্জু অবস্থিত, তাই না? এটা অনেকটা সহজ বা সরল যুক্ত একটা অংশ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের। তো আমরা মোটামুটি মেরুরজ্জু সম্পর্কে বললাম। মেরুরজ্জুর ভিতরে যে ধূসর রঙের পদার্থটা রয়েছে, সেটা স্নায়ু কোষ দ্বারা গঠিত, আর বাইরের দিকে সাদা পদার্থটি স্নায়ুতন্তু দ্বারা গঠিত, তাই না? মেরুদণ্ড বা মেরুরজ্জুকে প্রধানত 5 শ্রেণীতে ভাগ করা যায়। আমরা আগেই বলেছি, কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে। কেমন? দেখো, 1 নম্বর ভাগ হচ্ছে গিরিবাদেশীয় অঞ্চল, গ্রীবাদেশীয় অঞ্চল। 2 হচ্ছে বক্ষদেশীয় অঞ্চল। 3 নম্বর হচ্ছে কটিদেশীয় অঞ্চল। 4 নম্বর হচ্ছে নিম্নদেশীয় অঞ্চল। তাহলে কয় ভাগে বিভক্ত? মেরুরজ্জু 5 ভাগে বিভক্ত। একটা হচ্ছে গিরিবাদেশীয় অঞ্চল, বক্ষদেশীয় অঞ্চল, কটিদেশীয় অঞ্চল, নিম্নদেশীয় অঞ্চল, এবং 5 নম্বর হচ্ছে উচ্চদেশীয় অঞ্চল। মেরুরজ্জু কয় ভাগে বিভক্ত তাহলে? বলো, 5 ভাগে। একটা হচ্ছে গিরিবাদেশীয় অঞ্চল, বক্ষদেশীয় অঞ্চল, কটিদেশীয় অঞ্চল, নিম্নদেশীয় অঞ্চল এবং উচ্চদেশীয় অঞ্চল। আমাদের মেরুরজ্জু থেকে 31 জোড়া
বা 62টি মেরু স্নায়ু বের হয়ে দেহের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে। কিন্তু কত জোড়া? 31 জোড়া, অর্থাৎ কিনা 62টি, তাই না? তাহলে মেরুরজ্জু থেকে কত জোড়া মেরু স্নায়ু বের হয়েছে? 31 জোড়া মেরু স্নায়ু বের হয়ে আমার দেহের বিভিন্ন অংশে ছড়াই পড়ছে। কিন্তু তো দেখো মেরুরজ্জুকে তাহলে আমরা কয় ভাগে ভাগ করলাম? 5 ভাগে। গ্রীবাদেশীয় অঞ্চল, গ্রীবা মানে কি বলতো? গ্রীবা মানে ঘাড়, তাহলে মেরুদণ্ডের ঘাড়ের এই অংশটার নাম হচ্ছে গ্রীবাদেশীয় অঞ্চল। 2 নম্বর হচ্ছে বক্ষদেশীয় অঞ্চল, বক্ষ মানে বুক, বুকের অঞ্চলটার নাম হচ্ছে বক্ষদেশীয়। কোটিদেশীয় অঞ্চল, কোটি মানে কি? কোটি মানে কিন্তু কোমর, মেরুরজ্জুর বা মেরুদণ্ডের কোমরের এলাকাটার নাম কোটিদেশীয় অঞ্চল। নিম্নদেশ হচ্ছে কোমরের নিচের অংশ, আর পুচ্ছ মানে একেবারে শেষের অংশ। তাহলে এই 5টা অঞ্চল, এই 5টা অঞ্চল থেকে কিন্তু 31 জোড়া বা 62টি মেরু স্নায়ু বের হয়ে দেহের বিভিন্ন অংশে ছড়াই পড়ছে। তো অঞ্চল ভিত্তিতে দেখো মেরু স্নায়ুগুলো বের হয়েছে কিরকম? গ্রীবাদেশ থেকে বের হয়েছে 8 জোড়া, 8 জোড়া। বক্ষদেশ হইতে বের হয়েছে 12 জোড়া, গ্রীবাদেশ থেকে 8 জোড়া, বক্ষদেশ থেকে 12 জোড়া, কোটিদেশ থেকে 5 জোড়া, নিম্নদেশ থেকেও 5 জোড়া এবং পুচ্ছদেশ থেকে 1 জোড়া। এই মোট হচ্ছে 31 জোড়া। দেখো 12 আর 8 20 10 30 আর 1 31 জোড়া। তাহলে আমরা দেখতেছি মেরুরজ্জু থেকে 31 জোড়া মেরু স্নায়ু বের হয়ে আমাদের দেহের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে। আমরা দেখছি গ্রীবাদেশ থেকে বের হয়েছে 8 জোড়া মেরু স্নায়ু, বক্ষদেশ থেকে 12 জোড়া, নিম্নদেশ থেকে 5 জোড়া, কোটিদেশ থেকে 5 জোড়া এবং পুচ্ছদেশ থেকে 1 জোড়া। মোট এই 31 জোড়া বা 62টি মেরু স্নায়ু বের হয়ে আমার দেহের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ছে, তাই না? তাহলে আমরা এ পর্যন্ত কিন্তু মোটামুটি ভালো দেখলাম। বলতো মেরুরজ্জুকে কয় অঞ্চলে ভাগ করা যায়? 5 অঞ্চলে, তাই না? 5টা অংশে। কি কি? গ্রীবাদেশ, বক্ষদেশ, কোটিদেশীয় অঞ্চল, নিম্নদেশীয় অঞ্চল এবং পুচ্ছদেশীয় অঞ্চল। মেরুরজ্জু থেকে কত জোড়া মেরু স্নায়ু বের হয়েছে? বলো। 31 জোড়া বা 62টি, তাই না? বের হয়ে কোথায় গেছে? শরীরের বিভিন্ন অংশে। এই অঞ্চল ভিত্তিতে মেরু স্নায়ুগুলো আবার দেখো কোথায়? গ্রীবাদেশ থেকে বের হয়েছে 8 জোড়া মেরু স্নায়ু। কত জোড়া? 8 জোড়া। বক্ষদেশ থেকে 12 জোড়া, তাই না? কোটিদেশ থেকে 5 জোড়া, নিম্নদেশ থেকে 5 জোড়া এবং পুচ্ছদেশ থেকে 1 জোড়া। মোট এই 31 জোড়া মেরু স্নায়ু বের হয়ে শরীরের বিভিন্ন অংশে, বিভিন্ন অঞ্চলে, অস্থিপেশিতে, কোষে, ইন্দ্রিয়ে ছড়িয়ে পড়ছে। ঠিক আছে? এবার দেখো মেরুরজ্জুর কাজ। এতক্ষণ আমরা দেখলাম গঠন, এবার দেখো মেরুরজ্জুর কার্যাবলী। কি কি কাজ করে মেরুরজ্জুর? কাজ। মেরুরজ্জু প্রধানত 2 ধরনের কাজ করে থাকে। কয় রকমের কাজ করে? মেরুরজ্জু 2 রকমের কাজ করে। একটা হচ্ছে দেখো পরিবহন পথ হিসাবে কাজ করে, আর 2 নম্বর হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া, প্রতিবর্তী ক্রিয়ার উৎস হিসাবে কাজ করে। মেরুরজ্জু তাহলে কয় ধরনের কাজ করে? 2 ধরনের কাজ করে। কয় রকমের কাজ করে মেরুরজ্জু? 2 রকম, কিন্তু 2 রকম। একটা হচ্ছে পরিবহন পথ হিসাবে কাজ করে। আগে বলে নি পরিবহন পথ হিসাবে কি কাজ করে। মেরুরজ্জু দেখো, আমাদের মেরুরজ্জু থেকে আমরা বলেছি 31 জোড়া বা 62টি মেরু স্নায়ু বের হয়েছে। এই মেরু স্নায়ুগুলো দেহের বিভিন্ন অংশে ছড়াই পড়ছে, তাই না? তো মেরুরজ্জু হচ্ছে এমন এক ধরনের পরিবহন পথ যার মাধ্যমে আমরা বাইরের জগৎ থেকে বিভিন্ন রকমের উদ্দীপনা গ্রহণ করি। যে উদ্দীপনা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা গ্রহণ করে থাকি, সেটা মেরুরজ্জুর ভেতর দিয়ে অন্তর্মুখী স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে চলে যায়। যাওয়ার পরে মস্তিষ্ক সেই সমস্ত উদ্দীপনাকে বিচার বিশ্লেষণ করে, পরীক্ষা নিরীক্ষা করে, একত্রিতকরণ করে, সমন্বয় সাধন করে,
সংশ্লেষণ বিশ্লেষণ করে সেই সম্পর্কে একটা সিদ্ধান্ত মস্তিষ্কে তৈরি হয়। হ্যাঁ, হওয়ার পরে সেই সিদ্ধান্ত আবার বহির্মুখী স্নায়ুর মাধ্যমে, আমরা আগেই বলেছি, আমার অস্থিপেশিতে ছড়িয়ে পড়ে। তখনই আমরা বিভিন্ন রকম প্রতিক্রিয়া করি বা বিভিন্ন বস্তু বা বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করি। একটা ছোট্ট উদাহরণ দিই। আমরা যখন কোনো গোলাপ ফুলকে দেখি কি দিয়ে? চোখ দিয়ে। তখন এই চোখের ভেতর দিয়ে গোলাপ ফুলের, পরিপূর্ণ গোলাপ ফুলের বিষয়টা কিন্তু মস্তিষ্কে যায় না। কিভাবে যায় দেখো, চোখের বিভিন্ন অংশ থেকে কোনোটা গোলাপের পাপড়ির দৃশ্য নিয়ে চলে যাচ্ছে, কোনোটা দল, কোনোটা পাতা, সবুজ পাতা, কোনোটা গোলাপের গোলাপি রং, কোনোটা ডাল, কোনোটা কাঁটা। হ্যাঁ, এইসব আলাদা আলাদাভাবে বিভিন্ন উদ্দীপক কিন্তু অন্তর্মুখী স্নায়ুর মাধ্যমে চলে যাচ্ছে মস্তিষ্কে। তারপর মস্তিষ্ক বিচার বিশ্লেষণ করে সমন্বয় সাধন করে ওইটা যখন বুঝাই দিল যে গোলাপ, তখনই কিন্তু আমরা বুঝতেছি যে এটা গোলাপ ফুল, তার আগে কিন্তু না। কাজগুলো কত দ্রুত হয়, দেখার সাথে সাথেই বুঝে ফেলি। তাহলে কত দ্রুত! তো দেখা যাচ্ছে যে মেরুরজ্জু হচ্ছে এমন একটা পরিবহন পথ, যে পথ দিয়ে তথ্য বাইরের থেকে মস্তিষ্কের দিকে, আবার মস্তিষ্ক থেকে বাইরের দিকে অস্থিপেশির দিকে কি চালিত হয়, চলাচল করে। এই জন্য বলা হচ্ছে মেরুরজ্জু হচ্ছে একটা পরিবহন পথ, তাই না? ঠিক আছে। 2 নম্বর কি কাজ করে মেরুরজ্জু? 2 নম্বর কাজ করে প্রতিবর্তী ক্রিয়ার উৎস। প্রতিবর্তী ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। কিরকম? প্রতিবর্তী ক্রিয়া বলতে আমরা সেই ক্রিয়াকে বলি যে বাইরের কোন একটা উদ্দীপক যখন আমার ইন্দ্রিয়ে আঘাত করলো, পঞ্চ ইন্দ্রিয়ে, সে যে কোনো উদ্দীপক হতে পারে। আমার পঞ্চ ইন্দ্রিয় এমন ভাবে তৈরি কিন্তু দেখো যে পৃথিবীতে এমন কোনো শক্তি বা উদ্দীপক নাই যা আমার এই ইন্দ্রিয় গ্রহণ করতে পারে না। দুনিয়ার যত রকমের শব্দ আছে গ্রহণ করার জন্য কান কিন্তু প্রস্তুত। দুনিয়ার যত রকমের গন্ধ আছে নাক কিন্তু তৈরি, সে সুগন্ধ হোক আর দুর্গন্ধ হোক, গোলাপের গন্ধ হোক বা রজনীগন্ধার গন্ধ হোক বা বিভিন্ন পচা গন্ধ হোক, অথবা মাংস রান্নার সেন্টের গন্ধ হোক, সব কিন্তু আলাদা আলাদাভাবে নাক কিন্তু গ্রহণ করতে পারে না? দুনিয়ায় যত রকমের আলোক সংবেদন আছে, আমার চোখ যদি ভালো থাকে গ্রহণ করতে পারে। পৃথিবীতে যত রকমের স্বাদ জাতীয় জিনিস আছে আমার জিভ কিন্তু তৈরি সবকিছু গ্রহণ করার জন্য। এই যে পঞ্চ ইন্দ্রিয় বিভিন্ন উদ্দীপকের প্রতি যে প্রতিক্রিয়া করে বা ওইটাকে গ্রহণ করে, তো আমার কি হয়, বাইরের উদ্দীপক যখন আমার এই ইন্দ্রিয়কে আঘাত করে, তখন এই আঘাতের প্রেক্ষিতে আমার ইন্দ্রিয় স্বতঃস্ফূর্ত একটা প্রতিক্রিয়া অনেক সময় করে থাকে। এই প্রতিক্রিয়ার নাম হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া। অর্থাৎ বাইরের উদ্দীপক যখন আমার ইন্দ্রিয়কে আঘাত করে, তখন সেই আঘাতের প্রতি আমার ইন্দ্রিয় বা অস্থিপেশি যে স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া করে, সেই প্রতিক্রিয়ার নাম হচ্ছে কিন্তু প্রতিবর্তী ক্রিয়া। যেমন এগুলোর জন্য আবার অনেক সময় মস্তিষ্কের সিদ্ধান্তও লাগে না, সরাসরি মেরুরজ্জু কিন্তু এই প্রতিবর্তী ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। যেমন তেঁতুল দেখলে জিভে লালা আসা, তুমি ইচ্ছা করলেও আসবে, না করলেও আসবে, কিন্তু মেরুরজ্জু এটাকে নিয়ন্ত্রণ করে, মস্তিষ্কে যাওয়া লাগে না। চোখে আলো পড়লে চোখে পলক পড়া, এগুলো প্রতিবর্তী ক্রিয়া। আগুনে হাত লাগলে ঝটকা দিয়ে আমরা হাত ছড়িয়ে নিয়ে আসি, এটা কি প্রতিবর্তী ক্রিয়া কিন্তু, তাই না? এগুলোকে নিয়ন্ত্রণ করে মেরুরজ্জু। তাহলে আমরা একটা জিনিস দেখলাম, মেরুরজ্জু কয় ধরনের কাজ করে? আমরা দেখছি 2 ধরনের কাজ করে। একটা হচ্ছে পরিবহন পথ হিসাবে কাজ করে, 2 নম্বর হচ্ছে প্রতিবর্তী ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, তাই না? তো পরিবহন পথ আমরা দেখছি যে বাইরের উদ্দীপক বিভিন্ন ইন্দ্রিয়ের মাধ্যমে, অন্তর্মুখী স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে যায়, মস্তিষ্ক আবার বিশ্লেষণ করে সেটা বহির্মুখী স্নায়ুর মাধ্যমে মেরুরজ্জুর ভেতর দিয়ে সবকিছু হয়। তাই বলা হচ্ছে একটা পরিবহন সেক্টর প্রতিবর্তী ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, আমরা দেখলাম। তাহলে আমরা মোটামুটি যে স্নায়ুতন্ত্রের শ্রেণী বিভাগের কথা আজকে পড়েছি, তারপরে আমরা মেরুরজ্জু নিয়ে আলোচনা করলাম তোমাদের সঙ্গে। আশা করি তোমরা মোটামুটি ভালোভাবেই বুঝতে পারছো, তাই না? বুঝো নাই? কি স্নায়ুতন্ত্রকে প্রধানত কয় ভাগে ভাগ করছি? আগে 2 ভাগে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রেরই একটা শ্রেণী বিভাগ হচ্ছে মেরুরজ্জু। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র 2 ভাগে বিভক্ত, মস্তিষ্ক আর মেরুরজ্জু, তাই না? আমরা আজকে মেরুরজ্জুর কথাও বললাম। আচ্ছা বলতো, মেরুরজ্জুতে কতগুলো দণ্ডাস্থি বা কশেরুকা আছে? কয়টা? হ্যাঁ, 33 বা 34টা। কশেরুকাগুলো ফাঁপা এবং একটার পর একটা সাজানো, ফলে একটার পর একটা সাজায়ে মেরুদণ্ডের ভেতর দিয়ে যে নালিকার সৃষ্টি হয়েছে, ফাঁকা পথ সৃষ্টি হয়েছে, ওইটাই হচ্ছে ওর ভেতরে সাদা এবং ধূসর রঙের পদার্থ আছে, সেটাই মেরুরজ্জু, তাই না? কয় ভাগে বিভক্ত মেরুরজ্জু?
5টা অঞ্চলে বিভক্ত, তাই না? গিরিবাদেশীয় অঞ্চল, বক্ষদেশীয় অঞ্চল, কটিদেশীয় অঞ্চল, নিম্নদেশীয় অঞ্চল এবং উচ্চদেশীয় অঞ্চল। ঠিক আছে না? কত জোড়া মেরু স্নায়ু আছে? 31 জোড়া বা 62টি। অঞ্চল ভিত্তিতে আমরা লিখেছিলাম গিরিবাদেশে 8 জোড়া, বক্ষদেশে 12 জোড়া, কটিদেশে 5 জোড়া, নিম্নদেশে 5 জোড়া এবং উচ্চদেশে 1 জোড়া। এই স্নায়ুগুলো মেরুরজ্জু থেকে বের হয়ে দেহের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ছে। কয় ধরনের কাজ করে মেরুরজ্জু? 2 ধরনের। একটা হচ্ছে পরিবহন পথ হিসেবে কাজ করে, আর একটা প্রতিপত্তি ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। তো আশা করি তোমরা সবাই মোটামুটি ভালোভাবেই বুঝতে পারছো, তাই না? তো ঠিক আছে, আমরা আগামী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।